শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান। যদিও এই প্রস্তাবে কোনো মতামত জানাননি তিনি। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। ১.৫ ঘণ্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর-এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশা আমরা করি। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন, প্রধান উপদেষ্টাকে, যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার। সুতরাং আমরা যেখানে ভিকটিম, আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা সহ ৩ জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা, সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি? কৌশলী জবাব বিএনপি নেতাদের। ৩ জনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি, দেখা যাক কি করে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, এখন বল তাদের কোর্টে, তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির দিকে ঝুঁকে পড়লেন। এবারে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে, এর কারণটা কি? আপনারা অবশ্যই জানেন যে এর আগে ডক্টর ইউনূস এনসিপির দিকে সম্পূর্ণ ঝুঁকেছিলেন। এখন বর্তমানে লন্ডন সফরে গিয়ে তারেক জিয়ার সাথে কথোপকথন করে তিনি এখন সম্পূর্ণ বিপরীত মুখে বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। এবারে আবারও আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে, এর আসল কারণটা কি? এর আসল কারণটা হচ্ছে নিজের আধিপত্য ধরে রাখতে, নিজের ব্যাংক ব্যালেন্স টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস এবারে সম্পূর্ণভাবে বিএনপির দিকে ঝুঁকে গেছেন। নিজের গ্রামীণ ব্যাংকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এবার বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। এরকম একটি বিশ্লেষণ করেছেন আমাদের গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক। তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। নির্বাচন বোধহয় এগিয়ে আসছে, সত্যি নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। চতুর্দিকে কান পাতলে শোনা যাচ্ছে নির্বাচনের হাওয়া এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে চলেছে এমনটা মনে হচ্ছে। যদিও লন্ডনের বৈঠক নিয়ে নানা রকমের বিতর্ক হচ্ছে। এনসিপির পরে জামাত ইসলামও এই বৈঠকের বিরোধিতা করেছে এবং বলেছে যে একটি দলের দিকে হেলে পড়েছে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ প্রফেসর ইউনূসের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এর আগে প্রশ্ন হয়েছিল যে এনসিপির দিকে ঝুঁকে পড়েছে প্রফেসর ইউনূসের এই সরকার, জামাতের দিকে ঝুঁকে পড়েছে। এখন যখন বিএনপির সঙ্গে মিটিং করলো তখন বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তার মানে হচ্ছে যে নিরপেক্ষ আসনে, নিরপেক্ষ অবস্থায় এই সরকার থাকতে পারছে না এখন পর্যন্ত, গত 10 মাসের বেশি যে কার্যক্রম তারা পরিচালনা করেছে। এভাবেই নানাভাবে বিতর্কের জন্ম দিচ্ছে তারা, যেটা দৃশ্যমান। তবে আগামী নির্বাচনের ডামাডোল যখন বাজতে শুরু করেছে তখন একটা প্রসঙ্গ সামনে এসেই যায় এবং যে প্রসঙ্গে চতুর্দিকে আলোচনাও হচ্ছে। সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল এই প্রসঙ্গে একটু আধটু কথা বলার চেষ্টাও করেছেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া আগামী নির্বাচন যদি হয়
তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা। আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি সরকার গঠন করে সরকার পরিচালনা করতে দারুণভাবে কিংবা খুবই বাজেভাবে বাধাগ্রস্ত হতে পারে কিনা, সেই প্রসঙ্গটা চতুর্দিকে আলোচিত হচ্ছে। সেরকম একটা মুহূর্তে বিএনপি কি আদৌ চাইবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে একটা বিতর্কের জন্ম দিয়ে একটা বিতর্কের মুখে থাকা সরকার গঠন করতে? সেই প্রসঙ্গেই আলোচনা করবে এই ভিডিওতে। নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে, চতুর্দিকেই নির্বাচনের আলোচনা। নির্বাচন মধ্য ফেব্রুয়ারিতে হবে অথবা ফেব্রুয়ারির শুরুতে হবে এমনটাই শোনা যাচ্ছে, যদিও সেটা নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে, এনসিপির প্রতিবাদ আমরা গতকালকেই শুনেছি। আজকে জামাত ইসলাম প্রতিবাদ দিয়েছে, জামাত ইসলাম সরকার নিরপেক্ষতা হারিয়েছে বলেছে, বিএনপির দিকে ঝুঁকে পড়েছে সরকার এমনটা বলেছে। সেরকম মুহূর্তে এই যে ঝুঁকে পড়া, নিরপেক্ষ থাকা না থাকা, নির্বাচনের পূর্বেই যদি এই আলোচনাগুলো হয় তাহলে নির্বাচনটা একটা বড় আসলে কর্মযজ্ঞ। সেই নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, তাদের কার্যক্রমের উপরে নিবন্ধন স্থগিত রয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। যদি শেষ পর্যন্ত নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা বলবৎ থাকে এবং আওয়ামী লীগকে বিহীন নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে সেই নির্বাচনে নিশ্চিত করেই এখন যে অবস্থা, দেশের রাজনৈতিক যে অবস্থা, তাতে বলাই যায় যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তো বিএনপি যদি সরকার গঠন করে তাহলে যে নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, সেরকম একটা নির্বাচন করে কি বিএনপি সরকার গঠন করতে চাইবে আদৌ? আমার মনে হয় না যে বিএনপি এরকমটা চাইবে, কারণ বিএনপি সবসময়ই সবার অংশগ্রহণ কিংবা সবার সমান অধিকার, সর্বদলের সমান অধিকার, বহুদলীয় গণতন্ত্র, এই কথাগুলো বিএনপি সবসময় বলে এসেছে। তাদের নিজেদের অবস্থানই কিন্তু সেটা যে বহুদলীয় গণতন্ত্র তারা চায়। সেখানে আওয়ামী লীগের মতো একটা দলকে বাইরে রেখে, যে দলের সমর্থন সংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ বলা হয় যে প্রায় সমান সমান সমর্থন সংখ্যা, আওয়ামী লীগের সমর্থন সংখ্যা যদি আমরা 35 থেকে 40% ধরি, তাহলে এই 40% জনগোষ্ঠীকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হওয়ার সম্ভাবনাই অন্তত 90%। যদি গ্রহণযোগ্য না হয় তাহলে একটা অগ্রহণযোগ্য বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে আন্তর্জাতিক নানা প্রশ্নের সম্মুখীন হবে, যে প্রশ্নের সম্মুখীন বিগত অন্তত 3টি নির্বাচনে আওয়ামী লীগ হয়েছে। 2014 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন। আর বিএনপি সেই সময় যদি আন্তর্জাতিক সমর্থন না পায় তাহলে তাদের জন্য আরও বেশি কষ্টকর হবে। সেই কারণেই বিএনপির জন্য এই ব্যাপারটা আসলে মানে উভয় সংকটের ব্যাপার। বিএনপি না পারবে সরকারকে বলতে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক, তাতে বিএনপি সমালোচিত হবে। আবার চুপ করে থাকলে যেটা হবে, সরকার গঠনের পরে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এই উভয় সংকটে পড়া বিএনপি আগামীতে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে কি ধরনের কৌশল অবলম্বন করে সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশের আগামীর বাস্তবতা। এখন দেখার বিষয় যে বিএনপি রাজনৈতিক কৌশলে কতটা পরিপক্কতার পরিচয় দেয়, কতটা সিদ্ধ হস্ত তাদের রয়েছে সেটা প্রমাণ করতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপি কোন পথে এগোবে? বিএনপি কি এক ধরনের আওয়ামী লীগকে নিজেদের কল্যাণে, নিজেদের স্বার্থে এক ধরনের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক? এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই, সেহেতু আওয়ামী লীগকে ভয় পাওয়ার কিছু নেই যে নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি তাদের কাছে হেরে যাবে, সুতরাং সেই পদ্ধতিতে বিএনপি এগোবে, নাকি বর্তমানে যেভাবে চলছে সেভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হোক, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক পরে দেখা যাবে, সেই ফর্মুলায় তারা আগাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইউনূস তারেক লন্ডন বৈঠকের ফলাফল থেকে সরকারকে ফিরিয়ে আনতে বিভিন্ন দল চেষ্টা করছে এবং উপদেষ্টারা এখন বলছে যে কোনো আপত্তি থাকলে বা কথা থাকলে এটা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। এটা আমাদের কাছে বলে লাভ নেই, আমরা ওভারঅল সন্তুষ্ট। জটিলতা তৈরি হবে। আমি সবার আগে আমি বলেছি যে ইউনূস তারেক বৈঠক ব্যর্থ। একটা কৃত্রিম হাইপ তৈরি করা হয়েছে যে না বৈঠক সফল, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনিবার্যভাবে এই সমঝোতা বৈঠক টিকবে না বা টিকতে পারে না, এটা আমি বলেছি এবং ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপত্তি প্রকাশ করেছে এই যৌথ বিবৃতি নিয়ে, যে এই যৌথ বিবৃতি এটা বাড়াবাড়ি, এটা পক্ষপাত। জামাত ইসলামী আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে এটা জানিয়েছে যে এভাবে যৌথ বিবৃতি দেয়া এটা পক্ষপাতমূলক আচরণ। এনসিপি আপত্তি জানিয়েছে। তো এই জায়গাগুলো থেকে এটা হচ্ছে ওপেন আপত্তি বিভিন্ন দলের,
আরো নানান স্টেক হোল্ডার্সের আপত্তি আছে। শুধু ওপেন আপত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সরকারের সাথে নানানভাবে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টরস, নন পলিটিক্যাল অ্যাক্টরস তারা বলার চেষ্টা করছে যে এক ব্যক্তির সাথে লন্ডনে যে বৈঠক করে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা তো হতে পারে না। এই সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে পাশ করাতে হবে, অথবা এই জায়গা থেকে আপনাদের পিছু হটতে হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা করতে হবে। নানান দল, পার্টি সরকারকে বিষয়ে অ্যাপ্রোচ করতে শুরু করেছে, এটা একটা সত্য কথা। প্রধান উপদেষ্টাকেও চাপ প্রয়োগ করা হবে বিভিন্ন মহল থেকে, এবং এরপরে লন্ডন সমঝোতা থেকে চূড়ান্তভাবে সরকার বের হয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। কোনো সমঝোতা, কোনো ঐক্যমত, নির্বাচনের কোনো তারিখ বা যাই হোক না কেন, এটা হতে হবে সর্বদলীয় বৈঠকে, ঐক্যমত কমিশনে। এটা লন্ডনে বসে ঠিক হওয়ার কোনো বিষয় না। যে কোনো ধরনের সমস্যা সংলাপের মধ্যে দিয়ে সমাধান হয়। এই সময় আরো বুঝেছিলেন 3 উপদেষ্টা, আর ফিটনেস বিহীন গাড়ি বা এইসব বিষয় নিয়ে কথা বলেছেন, দ্যাটস ডিফারেন্ট কেস। তো দর্শক, মূল বিষয় হচ্ছে এটাই যে তারা এখন প্রধান উপদেষ্টাকে অ্যাসাইন করে দিচ্ছেন, কারণ আপত্তি উঠছে। এটা তো সহজ হিসাব। দর্শক, আপনার মন্তব্য জানতে চাই, নির্বাচন কখন হবে? ফেব্রুয়ারিতে না, নির্বাচন ডিসেম্বরে হোক, কিন্তু সেটা কনসেনসাস কমিশন ঐক্যমত হতে হবে, সর্বদলীয় বৈঠক ঐক্যমত হতে হবে। নির্বাচন কখন হবে এটা লন্ডনে বসে ঠিক হবে কেন? আমরা কি স্বাধীন দেশ না? বাংলাদেশে কি পলিটিক্যাল পার্টিস নাই? বাংলাদেশে এমন কোনো লোক নাই যার সাথে আলোচনা করা যেতে পারে লন্ডনে বসে ঠিক হবে? এটা হতে পারে না। তো এই জন্য এই চেষ্টা আরো জোরদার হবে লন্ডন বৈঠকের ফলাফল থেকে সরকারকে সরিয়ে আনতে। তারপরে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত, জানুয়ারিতে নির্বাচন হোক, কোনো সমস্যা নাই। পরিপূর্ণ প্রস্তুতি কিংবা বিচার সংস্কার পর যদি জানুয়ারিতে নির্বাচন হতে পারে, বাট এই সিদ্ধান্ত হতে হবে সর্বদলীয় বৈঠকে, নট লন্ডনে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।